This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রমোটার পিটিয়ে 20 দিন পরেও অধরা বাগুইআটির কাউন্সিলর। আক্রান্ত প্রমোটার কিশোর হালদারকে ফের খুনের হুমকি। বড় খবর ব্রেক করছি আমরা। আক্রান্ত প্রমোটার কিশোর হালদারকে ফের খুনের হুমকি দেওয়া হয়েছে। বারাসাত থানায় অভিযোগ দায়ের আক্রান্ত প্রমোটারের। এর আগে যতবারই আমরা আক্রান্ত প্রমোটার এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছিলাম, তারা বারবার বলেছিলেন যে তারা আতঙ্কের মধ্যে আছেন। আজকে 20টা দিন হয়ে গেল, এখনো বাগুইআটি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তার কোনো পাত্তা নেই। ঠিক কি অভিযোগ করছেন প্রমোটার কিশোর হালদার, শুনুন। কোর্টের কাজ মিটানোর পরে যখন আমি লয়ারের চেম্বারের দিকে যাচ্ছি বা চেম্বারের সামনেই দাঁড়িয়ে, ঠিক সেরকম সময় পিছন থেকে আমার ভিডিও করছিল, ফটো তুলছিল। তো ঘুরে আমি যেই দাঁড়ালাম তখন গালাগালি অকথ্য ভাষায়, তোর জন্য আমাদের লোক ভিতরে আছে, তোর মাথা একটু ফেটেছে, এরপরে পুরোটাই ফাটবে, বিভিন্ন ধরনের মানে প্রাণনাশের হুমকি। তো সঙ্গে সঙ্গে লয়ারকে বললাম, যেহেতু এটা কোর্টের ভিতরেই মানে সেরেস্তার ভিতরেই ছিল, ওখানে তো সিসিটিভি সব আছে, সঙ্গে সঙ্গে থানায় যেতে বললো। এই যে থানায় আমি গেলাম, লিখে দিলাম, তো জিডিটা হলো। তো খুব আতঙ্কের মধ্যে আছি। যে মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী এখনো পর্যন্ত ধরা পড়ল না, বা তার সঙ্গভঙ্গ কেউ ধরা পড়ল না। এটা তো বোঝাই যাচ্ছে যে আজকে 20 দিন হতে চলল, যে এরা এখনো অ্যারেস্ট হলো না। মানে খুব চিন্তিত। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, ওই আক্রান্ত প্রমোটার কিশোরবাবু, তার বক্তব্য আমরা শুনলাম। এর আগে তুমি যতবার তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে কথা বলেছো, তারা বারবার বলছেন যে তারা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের উপরে হামলা হতে পারে। তিনি বললেন যে এই ঘটনার পর তিনি অভিযোগ দায়ের করেছেন থানায়। অভিযোগ তো এর আগেও দায়ের হয়েছে, কিন্তু লাভটা কি হচ্ছে? দেখো, একেবারে কিশোর হালদার অর্থাৎ বাগুইআটির যে আক্রান্ত প্রমোটার কিশোর হালদার, তিনি কিন্তু গতকাল বারাসাত আদালতে গিয়েছিলেন। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বারাসাত এই আদালত চত্বরেই যে ধৃত দুই অভিযুক্ত রমেন এবং শুভেন্দু মণ্ডল, তার স্ত্রী এবং বেশ কয়েকজন ছেলে তাকে আদালত চত্বরের ভেতরে হুমকি দিতে থাকে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। পরবর্তীতে তিনি বারাসাত থানার দ্বারস্থ হন এবং সেখানে কিন্তু একটি অভিযোগ দায়ের করে। তিনি বারংবার কিন্তু আক্রান্ত হওয়ার পর থেকে বারংবার তিনি কিন্তু ক্যামেরার সামনে একটাই অভিযোগ করছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার নিরাপত্তা কে নেবে তিনি বারংবার বলছেন। এই মর্মে কিন্তু তিনি বিধাননগর যে কমিশনারেট আছে সেই কমিশনারেটকে আবেদন জানিয়েছেন। অর্থাৎ বারংবার এই ধরনের হুমকি আসছে, অর্থাৎ তাকে কখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে, কখনো অকথ্য ভাষায় গালিগালাজ করছে। অর্থাৎ যে মূল অভিযুক্ত, অর্থাৎ এই বিধাননগর কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং যুবনেতা গোবিন্দ দাস সহ একাধিকজন অধরা। এই অধরা থাকার পরেও যে তিনি এই ধরনের হুমকি পাচ্ছেন, স্বভাবতই আতঙ্কিত হয়ে রয়েছেন তার পরিবার, অর্থাৎ প্রমোটারের পরিবার। তিনি কিভাবে থাকবেন, কিভাবে চলবেন সেটা বুঝে উঠতে পারছেন না। তিনি একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি তার, এমনটাই তিনি অভিযোগ করছেন। অর্থাৎ পুলিশের কাছে গিয়েও কোনো রকম মিলছে না। অর্থাৎ মূল অভিযুক্ত যদি গ্রেপ্তার না হয় তাহলে তার নিরাপত্তা কে দেবে, এমনটাই প্রশ্ন দাবি করছেন। নজর থাকবে, নজর রাখো রঞ্জিত। দেখুন, একজন কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তাকে পুলিশ ধরতে পারছে না। আজকে 20 দিন হয়ে গেল। অন্য একজন কাউন্সিলর, তার খুনের নেপথ্যে মোটিভ কি এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তবে গ্রেপ্তার করা হয়েছে তারই দলের 2 কর্মীকে। দুলাল সরকারকে গুলি করে খুনের ঘটনায় ক্রমশই জোরালো হচ্ছে দলের অন্তর্দ্বন্দ্ব। গ্রেপ্তার ইংরেজ বাজারের 2 তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ ঘোষ ও অমিত রজক। পুলিশের আতশ কাচের নিচে আরো 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী, চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এর আগে দুলাল সরকার খুনে বিহারের 2 দুষ্কৃতী সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার জালে 2 তৃণমূল কংগ্রেস কর্মী। সূত্রের খবর, দুলাল সরকার খুনের ছক কষা হয় মালদা শহরে সদ্য তৈরি হওয়া রেস্তোরাঁয়। কিন্তু দুলাল সরকারকে খুনের জন্য কে সুপারি দিয়েছিল, মাস্টারমাইন্ড কে, তা এখনো পর্যন্ত অধরা।
আরও চাঞ্চল্যকর তথ্য এই যে মালদা শহরের সদ্য গড়ে ওঠা একটি হোটেলে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং সেখানে এই 3 জন তৃণমূল কর্মীদের মধ্যে 1 থেকে 2 জনের থাকার সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, সেই মিটিংয়ে যে বিহার থেকে দুষ্কৃতী 2 জন গ্রেপ্তার হয়েছে তারাও নাকি সেখানে ছিল এবং সেখানেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এরপরে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে রেকি করা হয়, তারপরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ মনে করছে যে এই পুরো ঘটনার পেছনে বড় কোনো মাথা রয়েছে। কে সেই মাথা? প্রশ্ন উঠে আসছে তৃণমূল দলের মধ্যেই কোনো কেউ নয় তো? প্রশ্ন উঠে আসছে এই পেছনে ব্যবসা বা মোটা টাকা লেনদেন নেই তো? এই সমস্ত কিছুরই উত্তর খুঁজতে পুলিশ এই 3 জনকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ এবং যা তদন্তের গতি প্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে এটা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে যে খুব দ্রুতই হয়তো জাল গুটিয়ে আনতে পারবে পুলিশ। মালদা থেকে ক্যামেরা মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। দেখুন, ইতিমধ্যে 2 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভূমিকা নিয়ে, গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে পরিবার কি বলছে শুনুন। যারা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে, আমার অবাক লাগছে ভেবে যে তারা কতটা নৃশংস হতে পারে এবং তাদের কতটা চাওয়া পাওয়া ছিল যেটার জন্য এই মানুষটাকে তারা সরিয়ে দিল। আমি প্রশাসনের কাছে একটাই জিনিস চাইবো যে আসল দোষী যারা মেরে গেছে তারা তো শুধুমাত্র মোহরা, যারা আসল মাথা, কি তাদের হাতে ঘা লেগেছিল বা তাদের কত ক্ষমতার দরকার ছিল যে এই মানুষটাকে এইভাবে সরিয়ে দিল, এইটা আমার খুব জানা দরকার এবং এদের চরম থেকে চরম শাস্তি কি পেলে পরে মানুষ খুশি হবে সেটাই দেখার। কিছু মানুষ সবসময় ওকে রাজনৈতিকভাবে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, সেটা সবসময় বুঝতে পারতাম। ওকে রাজনৈতিকভাবে যতটা নিচে নামানো যায় সেটা করার চেষ্টা করেছে, কিন্তু এই ঘটনা যে ঘটাবে আমি ভাবতে পারিনি। কিন্তু এরা কিছুতেই শোধরায় না, এরা সবসময় নিজেদের ক্ষমতার জন্য অন্যকে আক্রমণ করে, কিন্তু এই পরিস্থিতিতে পৌঁছবে সেই আক্রমণটা আমার কল্পনার মধ্যেও আসে না। পুলিশ প্রশাসন ইচ্ছা করলেই বার করতে পারবে, যদি না অন্যান্য কেসের মতো এটাকে কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে বা কোনো ভয় দেখানোতে বা কারো পাওয়ার দিয়ে কাউকে যদি আটকে না দিতে যায়, তাহলে পরে আসল দোষী কিন্তু বেরোবে। সেখানে অনেক পাওয়ারফুল লোকই হয়তো হবে, আমার আশঙ্কা। যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাউকে চেনেন? এরা কোনো না কোনো নেতার ছত্রছায়ায় আছে, সেখানে থেকেই হয়তো দুলালবাবুকে টার্গেট করেছেন। সেটা তো খুব পরিষ্কার, সব সাধারণ মানুষই সেটা জানে। কারা চায় না, কারা আটকে রাখার চেষ্টা করেছে, কারা সবসময় আমাদেরকে পেছনে ঠেলার চেষ্টা করেছে, সেটা খুব পরিষ্কার মানুষের কাছে। আমি তাদের নাম বলতে চাই না, তারাও নিজেরা জানে যে আমি জানি সেটা। দুলালবাবুকে যারা হত্যা করেছে চক্রান্ত করে, তারা বাইরে বেরিয়ে আসুক, তাদের নাম বেরিয়ে আসুক, তারা সেই শাস্তিটা পাক। কারণ আমি এটা একদম সহ্যই করতে পারছি না, একটা মানুষকে এইভাবে খুন হতে হলো। আমরা প্রশ্ন করেছিলাম ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা তৃণমূল কংগ্রেস কর্মী বলে আমাদের কাছে অভিযোগ ছিল। তিনি শটান বলে দিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের কেউ নন। কিন্তু অমিত রজক, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়িতে আমরা পৌঁছে গেছিলাম, বাড়িতে তৃণমূলের পতাকা। তদন্তের গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে এবং একই সাথে দলের অভ্যন্তরীণ বিভিন্ন নেতারা যে মন্তব্য করছেন বা পারস্পরিক অভিযোগ যেটা উঠে আসছে, তাতে এটা কিন্তু স্পষ্টই হয়ে যাচ্ছে গোষ্ঠী কোন্দলের বিষয়টা এবং ক্ষমতা দখল, একই সাথে মোটা টাকার যে খেলা, বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এবং সেখানে এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা যে সমস্ত দুষ্কৃতীরা এসেছিল বা যারা তাকে খুন করেছে, পুরো এই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তাদেরকেও কিন্তু ব্যবহার করা হয়েছে। যেমন এখানে 2 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে, আগে 3 জনের পরে যে পুলিশ যে আরও 2 জনকে গ্রেপ্তার করলো, তাদের মধ্যে একজন অভিজিৎ ঘোষ এবং অন্যজন
অমিত রজক। আমি দাঁড়িয়ে রয়েছি সেই অমিত রজকের বাড়িতে। অমিত রজক ওরফে অরুণ, এখানকার স্থানীয় বাসিন্দারা তাকে কিন্তু অরুণ নামে চেনে। এরা যে ওতপ্রোতভাবে তৃণমূলের সঙ্গে জড়িত সেটা দেখাচ্ছে। বাড়ির ভেতরেই কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ রয়েছে। বাবলা সরকারের লোক। বাবলা সরকার। হ্যাঁ, আপনার ওখানে সবাই সব এক জায়গায় একই। মানে আপনারাও যেতেন? হ্যাঁ, মানে ও যেত? ও যেত। ওই কাজও করতে, পার্টির কাজ করতে। তো অমিত রজক পাশে যে অরুণ, অমিত রজক, জগন্নাথ রজক, ওদেরকেও কি বাবলা সরকার বসতে দিয়েছে? ওদেরকেও বাবলা সরকার বসতে দিয়েছে? ওরাকেও দিয়েছে। ওদেরকেও দিয়েছে? ওরাকেও দিয়েছে। মানে এটা রেলের জমিতে, রেলের জায়গায় এক জায়গাতেই সব আছে। আপনারা জানেন এটা জায়গাটা বেআইনি? আপনারা বসতে পারেন না, এটা জানেন? জানি, তখন মনে করেন যে বসালছে। কে বসাচ্ছে? বাবলা সরকার দিয়েছিল। ওই জন্য বাবলা সরকারের লোক আপনারা? ওই অমিত বাবলা সরকারের লোক সব। এই এলাকার যারা বাসিন্দা তারাও স্পষ্ট করেছেন যে এরা সকলে, শুধু তারা নয়, যাদের প্রতিবেশী তারা এবং এই অমিত রজক, তারা সকলেই নিয়মিতভাবেই বাবলা সরকারের যেতেন। বিভিন্ন দলীয় যে সমস্ত কার্যালয় কাজকর্ম হতো, কর্মসূচি থাকতো, সেখানে তারা যোগদান করতেন। এই ঘটনার নেপথ্যে দলীয় অন্তর্দ্বন্দ্ব আছে কিনা, দুলাল সরকার খুনের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে উস্কে দিয়েছিল সেই জল্পনা। ঠিক কি বলেছিলেন শুনুন। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো ব্যাক টু ব্যাক। আইন শৃঙ্খলা নেই রাজ্যে, কোথাও আইন শৃঙ্খলা নেই। মুখ্যমন্ত্রীর অপদার্থতা, এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী কেউ দেখেনি। মালদাতে তো এই অজুহাতে উনি এসপিকে সরিয়ে দিয়ে মুসলিম এসপি দিয়ে দিলেন। উদ্দেশ্য ওটাই হয়তো ছিল, মুসলিমকে বসানো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা বলে। এটা একটা খুনের ঘটনা, খুন একটা ক্রাইম। এবার তার পেছনে নানা কারণ থাকতে পারে, কার কি রাজনৈতিক পরিচয় এটা সেখানে বড় কথা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন পুলিশকে। পুলিশ তদন্ত করছে, যাদের পুলিশ মনে করবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা, গ্রেফতার করা, আইনের পথে চলবে এবং পুলিশ তার কাজ করবে। কি বলছে বিজেপি, কি বলছে বামেরা, শুনুন। বিহার, উত্তরপ্রদেশ মতো ওইসব জায়গাগুলোতে এইসব ধরনের ঘটনা ঘটে। এখন ওইসব জায়গা শান্ত হয়ে আছে, ওখানে বুলডোজার চলছে অবৈধ নির্মাণকারীদের উপরে। আর সেই যে যারা সুপারি কিলার, তারা পশ্চিমবঙ্গে সেফ হেভেন বানিয়ে তারা পশ্চিমবঙ্গে এসে পলিটিক্যাল কিলিং করে চলে যাচ্ছে। এবং এর আদতে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, কোনো রাজনৈতিক লড়াই নেই। এই পুরোটা হচ্ছে এই যে তৃণমূলের যে লুটেপুটে খাওয়ার যে সরকার, সেই লুটেপুটে খাওয়ার সরকারের ভাগাভাগির লড়াই। মানুষের নিরাপত্তা নেই, তৃণমূল সমর্থকদের নিরাপত্তা নেই। তৃণমূলের যে ছোট তোলাবাজ বড় তোলাবাজের কাছে সে ঘায়েল হচ্ছে। দুলাল সরকার খুঁজুন, তাই পাবে। এদিকে প্রশ্নের মুখে নিহত দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার। 2021 সালে দুলালের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। পর্যাপ্ত পুলিশের অভাব দেখিয়ে নিরাপত্তা প্রত্যাহার করা হয় বলে সূত্রের খবর। 2008 সালে দুলালের ওপর হামলার পর নিরাপত্তা দেওয়া হয়। 13 বছর পর হঠাৎ কেন নিরাপত্তা প্রত্যাহার? দুলালের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। নিরাপত্তা তুলে নেওয়ার 3 বছরের মাথায় খুন দুলাল সরকার। 2008 সালে ওকে যখন প্রথম অ্যাটাক করেছিল, তখন তারপর থেকে সিকিউরিটি দেওয়া হয়েছিল এবং 2021 সালের জুন মাসের সময় মনে হয় শেষের দিকে সম্ভবত সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। দুলালবাবুর সিকিউরিটিটা তুলেছিল, সেটা তো নিশ্চয়ই কিছু মানুষের একটা ছিল যে সিকিউরিটিটা তুলে নিক, তাকে পলিটিক্যালি ক্ষমতা কমিয়ে দেওয়া হোক, তার সব দিক থেকে ক্ষমতা আমার এবং ওর কমানো হোক, সেগুলো তো চেষ্টা করেই করেছে। যাই হোক, সেই জায়গাটাতে আমি যাচ্ছি না, কিন্তু আমার আজকের কথা হচ্ছে সিকিউরিটি হয়তো থাকলে দুলালবাবুর এই পরিণতি হতো না। তুলে নিয়েছিল, এখন কি ভেবে তুলেছিল, কার কথাতে তুলেছিল, কেউ সেটা তুলতে বাধ্য করেছিল নাকি, সেটাও একটা ব্যাপার আছে। কোনো পাওয়ারফুল লোক